যেমন ধরেন জুলাই সনদে প্রস্তাব রাখা হয়েছে যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তার মানে তারেক রহমানকে এখন দলীয় প্রধানের পদ ছেড়ে হয় প্রধানমন্ত্রী হতে হবে, না হলে প্রধানমন্ত্রিত্ব না নিয়ে দলীয় প্রধানের পদে থাকতে হবে। এসব বেকায়দায় যাতে বিএনপির মতো একটা বড় দল পড়ে প্রথমেই দল এবং সরকারের ভেতর একটা দূরত্ব তৈরি হয়, দলীয় শৃঙ্খলা ভেঙে পড়ে, বিশ্বাসঘাতকতার সুযোগ তৈরি হয়, এসব কারণে এই ফোকরগুলো রেখে দেওয়া হয়েছে জুলাই সনদে। বিএনপি দাঁতে দাঁত চেপে আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের সংবিধান সংস্কারের যত রকম ফাজলামি আর পণ্ডিতিমূলক প্রস্তাব যে মাসের পর মাস সহ্য করে এসেছে, তর্ক করেছে, সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার এই ঘরে বসে স্যান্ডউইচ আর চা খেতে খেতে এই গোষ্ঠীর আছে কিনা এসব প্রশ্ন তুলেছে, কিন্তু সহ্য করে গেছে এবং সর্বশেষে অক্টোবর মাসে অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ স্বাক্ষরও করেছে বটে। কিন্তু বিএনপির আসলে প্রতীক্ষা এবং অপেক্ষা ছিল যে এই সরকার যখন দেশি বিদেশি চাপে সত্যিই একটা নির্বাচন দিতে বাধ্য হবে, আর সেই নির্বাচনে যখন তারা সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়ে আসবে, তখন এসব ফাজলামিকে একেবারে পাত্তা দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আলী রিয়াজের দরবারে আলী রিয়াজ তার মাথায় যা এসেছেন তেমন করে কাঁটা ছেঁড়া করে সংবিধানের একেবারে মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলার যে ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থা কায়েম হলে নাকি বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, সেই ব্যবস্থা যে আসলে কোনো সাংবিধানিক ভিত্তি নাই, আলী রিয়াজের এই প্রেসক্রিপশন গ্রহণের বা বাস্তবায়নের কোনো দায় যে বাংলাদেশে নির্বাচিত কোনো সরকারের নাই, সংসদের নাই, সেটা বিএনপি এত ভালো বোঝে। এবং বিএনপি সবচেয়ে বড় যেটা বোঝে যে এই যে কোনোদিন আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, এসব বলে আলী রিয়াজরা আসলে -2 ফর্মুলার নামে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর এক রকমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। বাংলাদেশে কখনো একটা স্থিতিশীল সরকার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, বাংলাদেশের সংসদ যাতে সার্বভৌমভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সেই ব্যবস্থাগুলো করতে চায়। কাজেই বিএনপি মুখ বুজে সহ্য করছিল। এখন যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বিএনপি পাত্তাও দিতে চাইছে না আলী রিয়াজের এই প্রেসক্রিপশন মালাকে। আলী রিয়াজরা বিরাট সংখ্যা হাজির করেছেন যে বাংলাদেশের জনগণ নাকি গণভোটে ভোট দিতে এতটাও উদ্গ্রীব হয়ে পড়েছিলেন যে সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট দিয়েছেন তার চেয়েও বেশি সংখ্যায় গিয়ে ভোট দিয়েছেন গণভোটে। কিন্তু তাদের এসব কথা একেবারে কেউ গ্রাহ্য করছেন না, বরং প্রশ্ন তুলছেন যে এটা কি করে সম্ভব, সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে বেশি সংখ্যায় ভোট দিয়েছেন, আর ভোট দিলেই কি না দিলেই কি সংবিধান বিশেষজ্ঞরা এমনকি বিএনপি বহু মাস ধরে যে কথা বলে আসছেন গণভোটেরই তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই। গণভোটের যখন কোনো সাংবিধানিক ভিত্তি নাই, গণভোট করে অনেক টাকা খরচের ব্যবস্থা করেছেন বটে এই সরকার, ইউনূস সরকার। তার আগে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে বিপুল খরচ করেছেন, তার আগে মাসের পর মাস স্যান্ডউইচ চা খেয়ে আর আলী রিয়াজকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বেতন দিয়ে পরে মন্ত্রী বানিয়ে অনেক খরচ হয়ে গেছে বটে, কিন্তু সে খরচ পুরো সংবিধানটাকেই খরচ করে দেওয়ার চেয়ে অনেক ভালো। ওই খরচ হয়েছে এখন আর সংবিধানটাকে মানে 72-এর সংবিধানটাকেই পুরো খরচ করে ফেলার যে মতলব আলী রিয়াজদের, সে মতলবে সে মরণ ফাঁদে বিএনপি পা দিতে একেবারে রাজি নয়। সরকার সর্বশেষ চেষ্টা হিসেবে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে চেষ্টা করছে বটে সংসদ সদস্যদের শপথ নেওয়ানোর পরপরই ওই যে আলী রিয়াজ হঠাৎ করে নির্বাচনের আগে আমাদের জানালেন যে প্রথম 180 দিন নাকি নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করতে হবে এবং
রাষ্ট্রপতি দ্বারা যে আদেশ জারি হয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির কোনো সক্ষমতা নাই, কোনো সাংবিধানিক এখতিয়ার নাই, এটাও বিএনপি এবং সংবিধান বিশেষজ্ঞরা বলে আসছিলেন। রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে যে আদেশ জারি করেছিলেন, সেখানেই একটা নাকি শপথের ফর্মও আছে, সেই ফর্ম অনুযায়ী নাকি, মানে ফর্মটাও আলী রিয়াজ নিজের মাথা থেকে বের করে নিজের ইচ্ছা মতো লিখেছেন, মানে এটা যেন একেবারে তার ইচ্ছে মতো লেখার এক কবিতার খাতা আর কি, সংবিধান আর শপথ আর যে কোনো সাংবিধানিক কার্যক্রম। তো আলী রিয়াজের এখনো স্বপ্ন যে শেষ পর্যন্ত তিনি নাটকের প্রত্যেকটি অঙ্ক, মানে এক একটি অংশ যেভাবে লিখেছেন সেভাবেই যদি হয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসে তার নাম নিশ্চয়ই লিখিত হবে। এই স্বপ্ন নিয়ে এখনো জাতীয় সংসদ সচিবালয় থেকে বলা হচ্ছে যে দক্ষিণ প্লাজায় কালকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নবনির্বাচিত সদস্যদের আলী রিয়াজের প্রেসক্রিপশন মোতাবেক সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ গ্রহণেরও সকল প্রস্তুতি তারা নিয়ে রাখছেন। কিন্তু পত্রিকাগুলোতে এ খবর কেউ নিশ্চিত করতে পারছে না যে বিএনপির 209 জন সদস্য আদৌ সেই শপথ নেবেন কিনা। এছাড়াও আছেন আরো 3 জন সদস্য যারা বিএনপি জোটের অংশ, মানে এই 212 জন সদস্য এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে মানে একটা এরকম একটা হাস্যকর অসাংবিধানিক কাজে নিজেদের যুক্ত করবেন, সেটা আপাতত মনে করবার কোনো কারণ নাই। তারেক রহমান আসলে একেবারে মানে এগুলোকে তো এসব হচ্ছে তার একেবারে প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচির অংশ। কারণ এখন যদি এই জুলাই সনদ আলী রিয়াজের এই ফাজলামি প্রস্তাব মেনে নেয় একবার তারেক রহমান বা বিএনপি, তাহলে সবচেয়ে ভয়াবহ যে ঘটনা সেটা হচ্ছে মানে জামায়াতে ইসলামী এবং যেই দলটি একেবারে স্বাক্ষরই করে নাই জুলাই সনদ, জাতীয় নাগরিক পার্টি, তারা বলে বসেছে তারা নাকি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, মানে কোনোভাবে আংশিক বাস্তবায়ন চলবে না। তার মানে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি যারা স্বাক্ষর করে নাই, বারবার এটা মনে করা দরকার, তারা এখন এত ভালোবেসে ফেলেছে জুলাই সনদকে যে তারা বলছে যে যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও নতুন সংসদ কাজ করে, সেখানে তাদের আর আলাপের সুযোগ নাই, কারণ আলাপ তো তারা আলী রিয়াজের দরবারে বসে মাসের পর মাস করে ফেলেছেন। পূর্ণাঙ্গভাবে সেই জুলাই সনদ নাকি বাস্তবায়ন করতে হবে নতুন সংসদকে। এর কারণ একটা হচ্ছে যে ধরেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তারা জানে জুলাই সনদে অনেকগুলো ক্ষেত্রে বিএনপিকে মাথায় রেখে তাদের ডানা ছেঁটে ফেলার ব্যবস্থা করা হয়েছে। যেমন ধরেন জুলাই সনদে প্রস্তাব রাখা হয়েছে যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তার মানে তারেক রহমানকে এখন দলীয় প্রধানের পদ ছেড়ে হয় প্রধানমন্ত্রী হতে হবে, না হলে প্রধানমন্ত্রিত্ব না নিয়ে দলীয় প্রধানের পদে থাকতে হবে। এসব বেকায়দায় যাতে বিএনপির মতো একটা বড় দল পড়ে প্রথমেই দল এবং সরকারের ভেতর একটা দূরত্ব তৈরি হয়, দলীয় শৃঙ্খলা ভেঙে পড়ে, বিশ্বাসঘাতকতার সুযোগ তৈরি হয়, এসব কারণে এই ফোকরগুলো রেখে দেওয়া হয়েছে জুলাই সনদে। জুলাই সনদে রাষ্ট্রপতি পদে এমন একজনকে গোপন ব্যালটের মাধ্যমে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত করবেন বলা হয়েছে, যেই ব্যক্তি নাকি কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। তার মানে ওই যে বিএনপি এখন ভাবছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মঈন খান, তাদের বর্ষিয়ান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তাদেরকে তারা রাষ্ট্রপতি পদে নিযুক্ত করবে, তার কোনো উপায় নাই। জুলাই সনদ আসলে মাথায় রেখেছে ডক্টর ইউনূসের মতো একজন লোককে, যিনি নাকি কোনো রাজনৈতিক দলের নন, কাজেই তিনি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে নাকি ক্ষমতার ভারসাম্য কায়েম করবেন এবং তার ফলে আর কোনোদিন ফ্যাসিবাদ আসতে পারবে না। এটা বলে কি কি জায়গায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি তথ্য কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, যাতে পিটার হাসকে ইচ্ছা মতো তিনি জ্বালানি বিক্রির কন্ট্রাক্ট দিয়ে যেতে পারেন, যেমন দিয়েছেন 18 মাস ধরে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশকে, তিনি যাতে বিভিন্ন জ্বালানি এবং বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানের কাজকর্ম নিয়ম করে দিয়ে যেতে পারেন। এ কারণে এনার্জি রেগুলেটরি কমিশনের গঠন, এসব বিষয়ে রাষ্ট্রপতির নাকি প্রধানমন্ত্রীর কোনো অনুমোদন নিতে হবে না, প্রধানমন্ত্রীর কোনো অনুমোদন নাকি রাষ্ট্রপতির নিতে হবে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এরকম বিভিন্ন
বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে। মানে একেবারে বিএনপিকে বেকায়দায় ফেলতে আর ইউনূসকে রাষ্ট্রপতি করে কিংবা বিরোধী দল সহ অন্যান্য দলগুলোকে সারাক্ষণ এক রকমের ঝামেলায় জর্জরিত রেখে একটা অস্থিতিশীল সরকার তৈরিতে, একটা নড়বড়ে সংসদ তৈরিতে এই জুলাই সনদ প্রণয়ন করে দিয়েছেন আমেরিকান বুদ্ধি নিয়ে এসে আলী রিয়াজ। কাজেই কোনোভাবেই সেই ফাঁদে পা দেওয়ার প্রশ্নই ওঠে না বিএনপির। বিএনপি বরাবর বলে এসেছে যে 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে তারাই 2024-এরও অনেক বছর আগে থেকে কাজ করছে। বাংলাদেশ জুড়ে তারা এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করেছে, মতামত নিয়েছে মানুষের, এবং তারা বলছে যে জুলাই সনদে যেমন বলা হয়েছে 10 বছরের বেশি কেউ একক কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তাদের সংস্কার প্রস্তাবেও সে কথা আছে। তারা বলছে এই 31 দফা সংস্কার প্রস্তাবে তারা যেসব সংস্কারের কথা বলেছে সেগুলো বরং তারা প্রণয়ন করতে চায়, কারণ সেগুলোই তারা ইশতেহারে বলেছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে। এবং তারা বলছে যে যেহেতু জুলাই সনদ, এই সনদেরই কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা ঘরে বসে সংবিধান সংস্কারের মতো গুরুতর কাজ করা যায় না, কাজে এই অসাংবিধানিক প্রক্রিয়াকে তারা আর এগিয়ে নিতে চায় না। আরেক বিষয় ঝামেলা তৈরি হয়েছে উচ্চকক্ষ নিয়ে। দেখেন, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারটা তৈরি হয়েছে, এটা আলী রিয়াজ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির বুদ্ধিতে এই 3 গোষ্ঠী এবং আলী রিয়াজ আরো যেসব দলকে যুক্ত করেছিলেন, যারা কোনোদিন একটা আসন বাংলাদেশের নির্বাচনে নিয়ে জিতে সংসদে আসার সক্ষমতা রাখে না, সেসব দলদেরকে আলী রিয়াজ বুঝিয়েছিলেন যে উচ্চকক্ষ করলেও বড় দলদের ডানা ছেঁটে ফেলা যাবে, কারণ উচ্চকক্ষে তিনি আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আসন নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছেন। কাজেই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এখন বলছে এক্ষুনি আগামী 180 দিনের মধ্যে বিএনপিকে উচ্চকক্ষ তৈরি করতে হবে সংসদের, এবং সেটা করতে হবে ভোট পাওয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব হারে। তাতে বিএনপির আপত্তি, বিএনপি 31 দফায় উচ্চকক্ষ তৈরির কথা বলেছে বটে, কিন্তু বিএনপি বরাবর বলেছে সংসদে যে যত আসন পেয়েছে সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে, মানে যেমন করে সংরক্ষিত নারী আসনের আসন নির্ধারিত হয়। নিয়ম করা হয়েছে আবার যে নিম্নকক্ষে যা যা সাংবিধানিক পরিবর্তন বা সংস্কার আনা হবে বা যে বিল পাস হবে সেটাই নাকি উচ্চকক্ষে নিয়ে যেতে হবে, এবং উচ্চকক্ষে সেটার অনুমোদন ছাড়া কোনো বিল, একমাত্র অর্থ বিল ছাড়া কোনো বিল নিম্নকক্ষ পাশ করতে পারবে না। কাজে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ যে উচ্চকক্ষের আসন সংসদে পাওয়া আসন সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হোক। আর জামায়াতে ইসলামী এখনো বলছে জুলাই সনদ থেকে তারা এক চুল নড়বে না, কারণ তাদের দাবি যে ভোট পাওয়ার আনুপাতিক হারে যদি এটা হয় তাহলে বিএনপি ভোট পেয়েছে 51% কিছু বেশি, আর জামায়াতে ইসলামী ভোট পেয়েছে 38.5% মতো। কাজেই তখন যদি ভোটের আনুপাতিক হার বিবেচনায় উচ্চকক্ষ গঠন হয় তাহলে বিএনপি জোটের আসন দাঁড়াবে 52 থেকে 53টা, আর জামায়াত জোটের হবে 38টি। সেই 38টি আসনে জামায়াত এমন পরিস্থিতি তৈরি করবে, যেহেতু এত কাছাকাছি আসন বন্টন হবে, তখন এমন পরিস্থিতি তৈরি করবে যে বিএনপির যেমন নিম্নকক্ষে কোনো বিল, কোনো সংস্কার, কোনো তাদের উদ্যোগ পাশ করাতে হয়রান হয়ে পড়বে, কারণ নিম্নকক্ষে প্রতিবাদ হবে, ওয়াকআউট হবে, অন্যদিকে উচ্চকক্ষেও এমন শোরগোল তোলা হবে যে বিএনপির পক্ষে কোনোভাবেই কোনো পক্ষে সংসদে স্থিতিশীলতা আনা সম্ভব হবে না। বিএনপি এসব মরণ ফাঁদে পা দেবে না। বিএনপি এই বার্তা পরিষ্কার করে দিচ্ছে মঙ্গলবারেই, যখন তারা কিছুতেই ওই আলী রিয়াজের ফাজলামি সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণে রাজি হবে না, এবং এরপর তারাই যখন সরকারে, তখন আলী রিয়াজ লেজ গুটিয়ে পালিয়ে গেলে দেশ থেকে, কে এসেছে আর সংবিধান সংস্কার পরিষদ সহ এসব সাংবিধানিক তত্ত্ব দেবেন, যাকে কিনা বাংলাদেশের কোনো সংবিধান বিশেষজ্ঞ সাংবিধানিক কোনো ভিত্তি আছে বলে মনে করছেন না, তা বলা মুশকিল।